আমি এখানে বসেই ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি যে আমি আওয়ামী লীগের কাছ থেকে 1 টাকার সুবিধা পাইছি, 1 টাকা যদি কেউ প্রমাণ করতে পারে। আমি সাংবাদিকতা করি আজকে 36 বছরের ভাই, এই 36 বছরে আওয়ামী লীগের কোনো একজন সদস্য বাদ দেন, আওয়ামী লীগ পার্টি করে তাও বাদ দেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী বাদ দেন, আওয়ামী লীগের ব্যবসায়ী একটা লোককে কেউ যদি বলতে পারে যে মাসুদ কামাল আমার কাছ থেকে 5 টাকা নিছে। ভাই আমি একটু যতটুকু বুঝতে পারছি গত 17 বছরের কথা উনি বলেন নাই, উনি বলছেন গত 1.5 বছরে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করার চেষ্টা, গত 1.5 বছর অর্থনৈতিক ভবিষ্যৎ সুবিধার জন্য। আমি যদি সরকারের সমালোচনা করি, সরকারের একটা কাজের, আমি টু দ্য পয়েন্টে কথা বলি ভাই, আমার কাছে লজিক ছাড়া কিচ্ছু নাই, নো ইমোশন। আমার সঙ্গে আলাপ করতে হলে লজিক নিয়ে আলাপ করবেন, যুক্তি দিয়ে কথা বলবেন, তথ্যের উপর ডিপেন্ড করে কথা বলবেন। আমার যে সমস্ত লজিক এগুলি পারলে খণ্ডন করেন, যখন খণ্ডন করতে না পারেন তখন বলেন ফ্যাসিস্টকে ফ্যাসিলিটেট করতেছি, তখন বলেন ফ্যাসিস্টে দালাল হয়ে গেছি। ভাই এগুলি করে তো কোনো লাভ নাই। তাহলে ভাই লাস্ট ভিডিওতে আপনি বললেন মানবাধিকার সংস্থাগুলোর মাধ্যমে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার যে ব্যাপার, কোথায় বৈধতা উৎপাদন এই বিষয়টা আপনি একটু বলেন। কোথায় বৈধতা বাই করেন, দেখেন বাই করেন। আপনি কি বলছেন লাস্টের 1 মিনিটটা আপনি নিজে বলেন। শুনুন আমি বলি, আমি কি বলি সেটা বলি, আমি কি বলছি মুখস্থ করে রাখি নাই, ওটা এখানে আছে দেখেন, আবার দেখেন, দর্শক যারা আছে তারাও দেখেন। হ্যাঁ বলেন, আপনি দেখেন তারপর আলাপ করেন। আমার বক্তব্যের কথা সেটা আমি বলি। আমি বলছি যে ওখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা কি বলছে, তারা যেভাবে কথাটাকে শেষ করছে, তারা বলছে যে এরা এই একটা আইনের মাধ্যমে দেশের মধ্যে বিভিন্ন রকম দমন পীড়ন চালাচ্ছে, বরং সরকারের উচিত হবে এগুলোকে বাদ দিয়ে একটা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটা নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নেওয়া। এটা মীনাক্ষী গাঙ্গুলি বলছে। তো মীনাক্ষী গাঙ্গুলিকে আমার ভাই হয় নাকি রে ভাই? সে বলছে এটা তো ওপেন ভাই, মীনাক্ষী গাঙ্গুলি আপনার ভাই হইতে পারে, তাহলে এটা তো ওপেন রে ভাই। হাসিনা তারা আপনার ভাই ব্রাদার হইতে পারে। আপনি এগুলাও বলছেন যে মানবাধিকার সংস্থাগুলো বলেছেন যে এই নির্বাচন অংশগ্রহণ গুলো বলে নাই, মানবাধিকার সংস্থা বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুলো বলেন কি আপনি? আচ্ছা ঠিক আছে, মানবাধিকার সংস্থার কথা বলছেন। হ্যাঁ এটা বলছি তো, বলছেন যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা আওয়ামী লীগ ছাড়া, এটা বলছেন কিনা আপনি? হ্যাঁ আমি কি বলছি আমার খেয়াল নাই, আমি যেটা বলছিলাম শুনুন। আপনি বলছেন যে ডক্টর ইউনূস আমাদের ইমেজকে কোথায় নিয়ে যাচ্ছে, হাসিনা সরকারের সাথে, মানে আপনি ইউনূস সরকারকে সমর্থক বলছেন। না উনার এই আমলটাকে আপনি তার সাথে সমর্থক এবং তার সাথে একই বলছেন, এটা ওরা বলছে। এই যে দেখছেন পয়েন্ট এইটাই যে উনার কোনো কথা না, উনার কথা হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংস্থার কথা, বিভিন্ন লোকের কথা। এটা সে 40 মিনিট ধরে এই কথাগুলো অন্যের কথাগুলো ডেফিনেটলি আপনি ডে 1 থেকে অভ্যুত্থানের পরে আপনি দেখেন তার যে ক্রাইটেরিয়া, সেভাবে সে আস্তে আস্তে স্লোলি এই মতামতটাকে গ্রো করতেছে। এনসিপি গণঅধিকার পরিষদ নাকি এনসিপি বিএনপি নাকি এনসিপি জামাত, কোনটি আসলে হতে যাচ্ছে? আসলে দেখুন, মানে আমরা বর্তমানে আসলে ব্যস্ত আছি আমাদের সাংগঠনিক কাজকর্ম নিয়ে। আমরা আসলে জুলাই সনদের জন্য আমরা মাঠে আছি। আমাদের যে জুলাইয়ের শহীদ আহত যে মানুষগুলো ছিল তাদের বিচারের যে প্রক্রিয়া, আওয়ামী লীগের যে বিচার করা, সেটার জন্য আমরা মাঠে লড়ছি। এখনই আসলে নির্বাচনের কোন জোটে যাব কি যাব এরকম আলাপটা আসলে আমরা বলতে চাই না। তবে নির্বাচন যত সামনে আসবে এই আলাপগুলোও উঠবে। এরকম আমাদের যারা রাজনৈতিক লিয়াজুর টিম আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বসছে। তবে এখানে যদি কোনো জোটও হয়, আমরা প্রথমত চাই যে আমাদের মানে এককভাবে আমাদের যেই জায়গা থেকে আমরা মানুষের কথা বলেছি, আকাঙ্ক্ষার জায়গাগুলো বলেছি, সেটার বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব। সেক্ষেত্রে আমাদের সাথে সমমনা কোনো দল জোটবদ্ধ হতে পারে, কিন্তু একীভূত হওয়ার কোনো প্রশ্ন নেই, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। পরিষ্কার কোনো একীভূত হচ্ছে না। এটা গণঅধিকার পরিষদের সাথে আপনাদের আলোচনা তো অনেকটাই আসলে গণঅধিকার পরিষদের আলোচনা এখনো হচ্ছে, তবে একীভূত এনসিপি কোথাও হচ্ছে না, এটা একদম ক্লিয়ার। এখন নির্বাচনের আগে কোনো জোট হবে কিনা সেটা আসলে সময় বলে দেবে। যদি জনগণের চাহিদা অনুযায়ী এরকম কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো জোটে যেতে পারি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গুম সংক্রান্ত মামলা, সেটির গ্রেপ্তারি পরোয়ানা, এতে সেনাবাহিনীকে কি কলঙ্কমুক্ত করা যাবে? মানে কিছু কিছু বিষয় নিয়ে তো তাদের দিকে আসলে অঙ্গুলি উঠেছিল। শুনেন, একটা ঘটনা দিয়ে পুরো আপনার তাদের অনেক দিনের যে কলঙ্কটা মুক্ত করে ফেলাবেন, এটা হয় না। কিন্তু এটা খুব জরুরি ছিল, এই যে ঘটনাটা, এটা খুব জরুরি ছিল। একটা ধারণা ছিল এতদিন যে আমি সেনাবাহিনীতে আছি, আমি যা কিছু করবো আমি এক ধরনের ইমিউনিটি পাবো, এটা উচিত না। এই ধারণাটা এবার এই আদালত ভেঙে দিয়েছে, এই ট্রাইব্যুনাল ভেঙে দিয়েছে। আমি এটাকে প্রশংসা করি। আমি মনে করি যে ভাই আপনার আর এই মামলাটা, আমি এটাও মনে করি এটা মার্শাল ল আন্ডারে না, এটা আপনার এই ট্রাইব্যুনালে হওয়া উচিত। ট্রাইব্যুনালের আইনটা এরকমই, একমাত্র সংবিধান ছাড়া অন্য কোনো আইনের সঙ্গে ট্রাইব্যুনালের আইনে যদি কোনো বিরোধ হয় তাহলে ট্রাইব্যুনালের আইনটাই টিকবে, ওটা টিকবে না। কাজেই যা হওয়া উচিত তাই হবে। আমি খালি একটা কথা বলি, দেখেন
এই সরকার নতুন যে মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর তারপরেও কি এই সেনা কর্মকর্তাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছিল? যেগুলি গুম ঘর ছিল, আয়না ঘর ছিল, এগুলো তারা চেঞ্জ করে নাই? আমরা তো গুমের যে রিপোর্ট দেখলাম, গুমের যে ডকুমেন্টারি দেখলাম, ওখানে দেখলাম তো তারা এটাকে আড়াল করার চেষ্টা করছে। সরকার চেঞ্জ হয়ে গেছে, ওদের মেন্টালিটি চেঞ্জ হয় নাই। বিচার হওয়া উচিত, এমন কি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।